থেকে তোর? তুর বলল, আমার ভালো থাকাটা তো শুধু আপনাকেই ঘিরে। আমার ভালো থাকাটা কেড়ে নিয়ে কেন বললেন আমাকে ভালো থাকতে? আমি ভালো থাকবো না, আপনাকে ছাড়া ভালো থাকবো না। ভালোবাসি আপনাকে, খুব বেশি ভালোবাসি। এই কথা বলেই তুর চলে যায়। আর 1 মিনিটও থাকে না সেখানে। রুদ্ধ তুরের যাওয়া দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে সে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তোর বাসায় এসে অনেক কান্না করে। কান্না করতে করতে সে ঘুমিয়ে পড়ে। তার ঘুম ভাঙল রাত 10টায়। সে ঘুম থেকে উঠে চুপচাপ কিছুক্ষণ বসে থাকে আর ভাবে, অন্যদিন হলে এই সময় রুদ্রের সাথে তার কথা হতো। আর তো কথা হবে না। তার অনেক ইচ্ছে করছে রুদ্রকে কল দিতে, কিন্তু তার সেই ইচ্ছেকে দমিয়ে রাখলো। কারণ শুধু শুধু আর মায়া বাড়িয়ে কাজ নেই। তোর তার বারান্দায় যেয়ে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইল। রুদ্র ফোন হাতে নিয়ে বারান্দায় এসে দাঁড়িয়ে আছে, ভাবছে তুরকে কল দেবে। তার অনেক ইচ্ছা করছে তুরের সাথে কথা বলতে, কিন্তু সে তুরকে যদি ভালো না বাসে তাহলে কেন সে তুরের কষ্টটা বাড়াবে? তুর ঠিক নিজেকে সামলে নেবে, কিন্তু এখন কল দিয়ে তুরকে আরও দুর্বল করে দিতে চায় না। রুদ্রের আজ খুব একা একা লাগছে, কি যেন হারিয়ে গেছে এমন লাগছে। রুদ্র আকাশের দিকে তাকিয়ে রইল আর বিড়বিড়িয়ে বলে উঠল, আমি কি তাহলে তোরকে ভালোবেসে ফেললাম? তোর কি সারা জীবনের জন্য আমার করে নেওয়া উচিত? আর যদি তাকে আমার করে না নেই, তাহলে তো তাকে হারিয়ে ফেলতে হবে। তবে তাকে ছাড়া আমি থাকতে পারবো তো? কি করা উচিত আমার? তাকে হারিয়ে না নিজেকে হারিয়ে ফেলি? রুদ্র মন খারাপ করে গালে হাত দিয়ে বসে আছে। আর তার সামনেই মাহা, শান্ত আর নাইম চুপ করে রুদ্রের দিকে তাকিয়ে বসে আছে। রুদ্রই তাদের ডেকে এনেছিল। প্রায় 1 ঘন্টা হতেছিল তারা এসেছে, অথচ তারা এখনো বুঝতে পারছে না রুদ্র তাদের আসতে বলে এখন চুপ করে আছে কেন। রুদ্র যেন মনোব্রত করছে, চুপ থাকাই যেন তার কাজ। এই 1 ঘন্টা ধরে ওর বন্ধুরা ওকে জিজ্ঞেস করেই যাচ্ছে কেন তাদের ডাকা হয়েছে, আর রুদ্র এত আপসেট হয়ে আছে কেন। কিন্তু এত প্রশ্ন শুনেও তার কোনো হেলদোল নেই, সে যেন নিজের ভাবনাতেই ব্যস্ত। তাই তার বন্ধুরা বিরক্ত হয়ে রুদ্রকে আর কিছুই জিজ্ঞেস না করে তারা অপেক্ষা করতে লাগলো রুদ্র কখন নিচে থেকে বলবে। অবশেষে তার অপেক্ষার অবসান ঘটিয়ে রুদ্র মুখ খুলল। সে বলল, তোরা কি জানিস তোর আর সপ্তাহখানিক পর তার গ্রামের বাসায় চলে যাবে? মাহাত বলল, ও এই কথা? গ্রামের বাসায় যাবে তো কি হয়েছে? কয়েকদিনেরই তো ব্যাপার, তারপর তো আবার ফিরে আসবেই। রুদ্র বলল। তারা একেবারে চলে যাবে, আর এখানে ফিরবে না আর। রুদ্রের কথা শুনে সবাই একজোটে বলে উঠল, কি, কেন? তারপর রুদ্র তাদেরকে বলল কেন তোররা একেবারে চলে যাবে। রুদ্রের কথা শুনে শান্ত বলল, রুদ্ধ, তুই কি সিদ্ধান্ত নিয়েছিস? রুদ্র চুপ করে রইল। রুদ্রের চুপ থাকা দেখে নাইম বলল, রুদ্ধ, চুপ করে থাকিস না। এই চুপ থাকার জন্য কিন্তু তুরকে একেবারে হারিয়ে ফেলবি, তখন কিন্তু আফসোস করেও কোনো লাভ হবে না। মাহাত বলল, রুদ্র এতদিনও কি তুরের প্রতি একটুও মায়া জন্মায়নি? তুই কি সত্যি তুরকে ভালোবাসিস না? শান্ত বলল, দেখ রুদ্ধ, এতদিন তো সমস্যা ছিল সাবিহাকে নিয়ে। তুই ভাবতি তুই অন্য কাউকে ভালোবাসলে সাবিয়াকে ঠকানো হবে, কিন্তু তুই তো সেই দিন বললি সাবিয়ার সাথে সব ভুল বোঝাবুঝি মিটে গেছে। সে তোকে বলেছে তোর প্রতি তার কোনো অভিযোগ নেই, তুই নিজের জীবন গুছিয়ে নিতে পারিস। তাহলে রুদ্ধ বল, এখন তোর কি সমস্যা? কেন তুই তোরকে ভালোবাসিস না? রুদ্র ওদের দিকে তাকিয়ে বলল, ভাই, তোরা বিশ্বাস কর, আমি বুঝতে পারছি না কিছু। আমি তোরকে ভালোবাসি কিনা। এতদিন তোর আমার আশেপাশে থাকতো, তোরকে নিয়ে ওইভাবে ভাবিনি। কিন্তু জানিস, কালকে যখন তোর বলল তারা একেবারে চলে যাবে, সে আমার থেকে অনেক দূরে চলে যাবে, তখন কেন জানি আমার খুব কষ্ট হচ্ছিল রে। আমার বারবার মনে হচ্ছিল আমি কি যেন হারিয়ে ফেলছি। কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি, এটা ভেবে যে আমার এখন কি করা উচিত। তোরকে আটকানো উচিত নাকি তাকে যেতে দেওয়া উচিত, আমি কিছু বুঝতে পারছি না রে। কাল সারা রাত মন আর মস্তিষ্কের সাথে যুদ্ধ করেছি। আমার কি করা উচিত বারবার হিসেব কষেছি, কিন্তু ফলাফল বারবারই শূন্যের কোঠাতে এসে থেমেছে। কি করব আমি, কিছুই মাথায় আসছে না। তখন শান্ত বলল, দেখ রুদ্ধ, ভালোবাসা বলে কই আসে না, আর কে কখন কাকে ভালোবেসে ফেলে
সেটা সেও জানে না। তুই তুরকে ভালোবাসিস ঠিকই, বাট তোর ইগোর জন্য তুই বারবার কনফিউজ হচ্ছিস। দেখ, তোর মেয়েটি অনেক ভালো, তোকে অনেক ভালোবাসে, অনেক তো তাকে ঘুরিয়েছিস। এবার অন্তত তাকে অ্যাকসেপ্ট কর ভাই, বোঝার চেষ্টা কর। তুইও তুরকে ছাড়া ভালো নেই। মাহাত বলল, রুদ্র, আমার মনে হয় তোর উচিত তুরকে এখনই তোর ভালোবাসার কথা জানিয়ে দেওয়া। আর দেরি করিস না। তোর কথা শুনে বোঝা গেল তুই তুরকে সত্যিই অনেক ভালোবাসিস। এতদিন তোর কাছাকাছি ছিল দ্বিধায় তুই তুরের অভাব বুঝতে পারিসনি। এখন যেই তোর কাছ থেকে দূরে সরে যাবে তখনই তোর মনে পড়ছে। তার মানে তুই সত্যি তুরকে অনেক বেশি ভালোবাসিস। আর দেরি করিস না, তখন কিন্তু সময় হাতে থাকবে না। সময় থাকতে থাকতে তুরকে তোর মনের কথা জানিয়ে দে। নাইম বলল, দেখ যে তুরও হয়তো এতক্ষণে কান্নাকাটি করে অস্থির হয়ে পড়েছে, আর কষ্ট দিস না তাকে। তুই তুরকে সত্যি কথা জানাই। সে রুদ্ধ, আর দেরি করিস না ভাই, অনেক তো হলো। তুরকে যে ভালোবাসিস সেটা বলে ফেল। রুদ্র কিছুক্ষণ চুপ থেকে তারপর তাদেরকে আশ্বাস দিল যে তুরকে তার মনের কথা বলে দিবে, তবে আজকে বলবে না। সে বলল, ভাই তোরা শোন, তোরকে এই বিষয়ে তোরা কিছু বলবে না। আমি তাকে সারপ্রাইজ দিতে চাই। তোর আমাকে একদিন বলেছিল যদি কখনো আমি তাকে ভালোবেসে বলে ফেলি তাহলে যেন সেই ভালোবাসার কথাটা রাস্তার ধারে সেই কৃষ্ণচূড়ার গাছের কাছে বলি, কারণ সেখানে আমার সাথে তার প্রথম দেখা হয়েছিল। আর আমাকে যখন সে খুঁজে পায় তখন নাকি প্রতিটি দিন সে গাছের কাছে যেয়ে আমাকে খুঁজতো। তার ইচ্ছা যে গাছের কাছে প্রথম দেখা হয়েছিল সেই গাছের কাছে যেন আমাদের প্রণয়ের সূচনা হয়। তাই আমি ভাবছি সেখানে তোরকে আমার ভালোবাসার কথা জানাবো, তবে আজ না, পরশুদিন। কারণ পরশুদিন আমার জীবনের বিশেষ একটি দিন। তাই আমি চাই সে বিশেষ দিনে আমার জীবনের বিশেষ মানুষটাকে নিয়ে আমাদের প্রণয়ের সূচনা হোক। তখনই মাহাত বলে উঠল, এই রুদ্র, পরশুদিন তো তোর জন্মদিন, তার মানে এই বিশেষ দিনেই কথাই বলছিস? রুদ্র মাহাতের কথা শুনে মুচকি হেসে মাথা নাড়ালো। তারপর তাদের নিয়ে একটি পরিকল্পনা আঁটল। তাদের পরিকল্পনাটি হলো পরশুদিন আদ্রি তুরকে বলবে রুদ্রের জন্মদিন, তাই তারা একটু সেলিব্রেট করতে চায়। আর তুরের সাথে তো আর দেখা হবে না, তাই তারা চায় তুরও যেন তাদের সাথে জয়েন্ট হয়। আর শুধু তুরই না, হিয়া রোজাও থাকবে। যেভাবেই হোক তুরকে রাজি করাতে হবে। আদ্রি তুরকে বলবে কৃষ্ণচূড়া গাছের কাছে আসতে। তুর জানবে, সেখান থেকে সবাই মিলে সেই নদীর কাছে যাবে। কিন্তু আসলে তা নয়, কৃষ্ণচূড়া গাছের কাছে শুধু রুদ্ধই তুরের জন্য অপেক্ষা করবে। তারপর তুর এলে তাকে রুদ্ধ তার মনের কথা জানিয়ে তুরকে নিয়ে সেই নদীর কাছে যাবে, যেখানে কিনা মাহাত, নাইম, শান্ত, রোজা, হিয়া, আদ্রি সবাই থাকবে। সেখানে নৌকায় রুদ্রের বার্থডে সেলিব্রেট করবে। আর তারপরের দিনই রুদ্র, আদ্রি আর তার বাবা মাকে নিয়ে তুরের বাসায় যাবে বিয়ের প্রপোজাল নিয়ে। সাথে থাকবে তার বন্ধুরা, আর থাকবে তুরের বান্ধবীরা। আপাতত তারা এই রকম প্ল্যানই করে রেখেছে। এইবার দেখা যাক তাদের প্ল্যান সাকসেসফুল হয় কি না। সারাটা দিন যে এখন রাত, আজকে একটা বারো তুর রুদ্ধের সাথে এমনকি কারোর সাথেই দেখা হয়নি। তুর যেমন রুদ্ধকে মিস করছে, ঠিক তেমনি রুদ্ধ তুরকে খুব বেশি মিস করছে। সে অবশেষে উপলব্ধি করলো সে তুরকে ভালোবেসে ফেলেছে। আর সে যে বড্ড বেশি তুরকে ভালোবেসে ফেলেছে সে আজকের দিনটিতেই উপলব্ধি করছে। তুরের শূন্যতা তাকে পুড়িয়েছে। তুর যে বলেছিল সে না থাকলে ঠিকই তার অভাব বুঝবে, কথাটা যেন সত্যি হলো। আজকে একটি বারও তুরের সাথে দেখা হয়নি বলে আজকে সারা দিন রুদ্ধের খুব কষ্ট হয়েছে। দুটো দিন কেটে গেল। এই দুটো দিনে তুর রুদ্ধের দেখা হয়নি। এই 2 দিনে রুদ্ধ তুরের অভাব খুব ভালো করেই বুঝতে পারল। সে যে তুরকে খুব বেশি ভালোবেসে ফেলেছে, এইটা নিয়ে এখন আর সে কোনো কনফিউশনে নেই। সে এইবার শিওর সে তুরের মায়ায় খুব বাজেভাবে আটকে গেছে, যার জন্য চাইলেও আর তুরকে ভালোবাসা ছাড়া থাকা যাবে না। তুরে অবশেষে জিতে গেল। সে রুদ্ধকে তার ভালোবাসা উপলব্ধি করাতে সফল হলো।
দুটো দিন কেটে অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি চলে এলো। আজ রুদ্রের জন্মদিন। আর সকালে আদ্রি তুরকে ফোন করে জানায় আজ রুদ্রের জন্মদিন, তাই তারা সবাই মিলে দিনটি সেলিব্রেট করবে। বলেছে তুর যেন আজ বিকেলে সেই কৃষ্ণচূড়া গাছের কাছে থাকে, সেখানে গেলেই নাকি সবার সাথে দেখা হবে। আর বলেছে তুর যেন আজকে শাড়ি পরে আসে, তারা সবাই নাকি আজ শাড়ি পরবে আর ছেলেরা পাঞ্জাবি পরবে। তুর প্রথমে যেতে রাজি হয়নি। আদ্রি অনেক জোর করেছে যে তুরের আসতেই হবে। শেষে আদ্রির জিদের কাছে হার মেনে তুর হ্যাঁ বলে দিল। সকাল গড়িয়ে দুপুর হলো, আর দুপুর গড়িয়ে বিকেল। এই তো তুরেরও রেডি হওয়া অলমোস্ট ডান, তাই সে মাকে বলে বাসা থেকে বেরিয়ে পড়ল। তুর আজকে সিল্কের সাদা রঙের শাড়ি পরেছে, শাড়িটিতে আবার স্টোনের কাজও রয়েছে। পুরো শাড়িটা সাদা হলেও শাড়িটির দুই পাশের পাড়ে রয়েছে মেরুন রং, তাই সে শাড়িটি মেরুন রঙের ফুল স্লিভের ব্লাউজ দিয়ে পরেছে। মেরুন রঙের লিপস্টিক দিয়ে ঠোঁট রাঙিয়েছে, চুল ছেড়ে দিয়ে আবার চুলে গোলাপও গুজেছে, কানে ঝুমকো পরেছে আর হাতে মেরুন রঙা রেশমি কাচের চুড়ি পরিধান করেছে। তুরকে আজ যেন নজর কাড়া সুন্দরী লাগছে। তুরের এই বেশভূষা দেখে রুদ্র না জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে রুদ্র সাদা রঙের পাঞ্জাবি পরে হাতে একগুচ্ছ কৃষ্ণচূড়া নিয়ে কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছে তুরের অপেক্ষায়। কোনো একদিন তুরি রুদ্রকে বলেছিল যেদিন রুদ্র তুরকে প্রথম ভালোবাসি কথাটা বলবে, সেদিন যেন এক গুচ্ছ কৃষ্ণচূড়া নিয়ে তুরের সামনে হাঁটু গেড়ে বসে বলে, ভালোবাসি তোর, ভালোবাসার চেয়েও বেশি ভালোবাসি। তাই রুদ্র কৃষ্ণচূড়া নিয়েই তুরের অপেক্ষা করছে। সময় কখন কাকে কোথায় এনে দাঁড় করায় তা বোঝা দেয়। এই যে যেমন রুদ্রের জন্য তুরি সবসময় অপেক্ষার প্রহর গুনত, আর আজ কিনা রুদ্রই তুরের অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। এইসব ভেবেই রুদ্র মুচকি হাসলো। মেয়েটা তার ভালোবাসা পাওয়ার জন্য কতই না অপমান সহ্য করেছে, কত কথাই না শুনিয়েছে রুদ্র, কত কষ্টই না পেয়েছে। রুদ্র আর তাকে কষ্ট পেতে দিবে না। এইবার রুদ্র তার ভালোবাসা দিয়ে তুরকে সব সময় আগলে রাখবে। রুদ্রের ভাবনার মাঝেই রুদ্র তুরকে অনেক দূর থেকে দেখেছে আসতে। সাদা রঙা শাড়ি পরে এক অপস্ত্রী যেন হেঁটে আসছে। দূর থেকে তুরকে দেখে রুদ্র অপলক দৃষ্টিতে চেয়েই থাকে। তার বাদামি চোখ জোড়ার দৃষ্টি তুরের থেকে যেন সরছেই না। তুর রুদ্রকে এখনও দেখতে পায়নি, সে তো আকাশের দিকে তাকাতে ব্যস্ত। মনে হচ্ছে বৃষ্টি নামবে বলে। আকাশের দিক থেকে চোখ সরিয়ে এইবার তুরের দৃষ্টি রুদ্রের দিকে পড়ল। সাদা পাঞ্জাবি পরিহিত রুদ্রকে দেখে তুর কিছুক্ষণের জন্য থমকে গেল। তার আর কোনো দিকে খেয়াল নেই। এইদিকে যে সবার থাকার কথা, কিন্তু এখানে রুদ্র ছাড়া যে আর কেউ নেই সেদিকে তার কোনো হুঁশ নেই। সে তো পাঞ্জাবি পরিহিত রুদ্রকে দেখতেই ব্যস্ত। এই প্রথম সে রুদ্রকে পাঞ্জাবিতে দেখছে। আজ যেন তার স্বপ্নপুরুষকে একটু বেশি সুন্দর লাগছে। এইটা ভেবেই তার মুখে হাসি ফুটল, কিন্তু পরক্ষণেই তুরের মনে পড়ল এই মানুষটা তার হবে না। অযথাই এই মানুষটার উপর মায়া বাড়িয়ে লাভ নেই। সেই তো দূরে চলে যেতে হবে। হতে পারে এই মানুষটার সাথে আজই তার শেষ দেখা, তারপর তো সে এই মানুষটার থেকে অনেকটা দূরে চলে যাবে, আর কখনোই এই মানুষটাকে তার দেখা দিবে না। চলে যাবে সে বাবা মায়ের সাথে, কোনো পিছুটান রাখবে না, আর এই হাসি মাখা মুখটা দেখা হবে না, ওই বাদামি চোখের দৃষ্টিতে হারিয়ে যাওয়া হবে না, আর এই মানুষটার গান শোনা হবে না, আর এই মানুষটাকে বিরক্ত করা হবে না। দূর থেকেই ভালোবেসে যেতে হবে। এসব কথা ভাবতেই তুরের মুখ থেকে হাসিটাই বিলীন হয়ে গেল। তবে তুর যদি একবার খেয়াল করতো তাহলে বুঝতে পারতো ওই বাদামি চোখজোড়া তার দিকে কেমন অপলক তাকিয়ে রয়েছে। ওই বাদামি চোখের মালিক তাকে ভালোবেসে শত সহস্র বছর হারিয়ে যাওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হতে এসেছে। কি সুন্দর তাই না? তুর রুদ্ধকে দেখতে ব্যস্ত, আর রুদ্ধ তুরকে দেখতে ব্যস্ত। তাদের এই দেখা শেষ না হোক, সব কিছু থমকে যাক, সময় ওখানেই থেমে যাক, আর তাদের এই ভালোবাসা অনন্তকাল রয়ে যাক।
তো রুদ্রকে সেই কৃষ্ণচূড়া গাছের কাছে দেখে আস্তে আস্তে এগিয়ে আসছিল। তবে তোর পুরোই অন্যমনস্ক ছিল। সে আনমনেই কত কি ভাবতে ভাবতে রুদ্রের দিকে এগিয়ে আসা ধরেছিল। আর এত সব ভাবনার মাঝেই সে রাস্তার পার হয়ে রুদ্রের কাছে আসা ধরল। তোর যখন রাস্তা পার হবে ঠিক তখনই একটি কারের সাথে অ্যাক্সিডেন্ট হয়। আসলে তোর হঠাৎই কারটার সামনে এসে পড়ে, যার জন্য ড্রাইভার ব্রেক করার আগেই যা ঘটার ঘটে গেল। যদিও এখানে ড্রাইভারের দোষ ছিল না, কিন্তু ওই যে বলে না, প্রাণের ভয় সবারই থাকে, তাই সে অমনুষ্যত্বের পরিচয় দিয়ে সে তার গাড়ি নিয়ে পালিয়ে যায়। তুরের অবস্থা খুবই খারাপ। তার মাথা ফেটে গিয়েছে, হাত কেটে গিয়েছে, মারাত্মকভাবে মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে। তার নাক থেকেও ফিনকি তুলে রক্ত বের হচ্ছে। তার সাদা শাড়ির রক্ততে লাল বর্ণ ধারণ করেছে। তোর তার নিভু নিভু চোখে চেয়ে হাতের ইশারায় রুদ্রকে তার কাছে ডাকছে। তুরের এই অবস্থা দেখে রুদ্র যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছে। কী থেকে কী হয়ে গেল সে কিছুই বুঝে উঠতে পারল না। তুরের রক্তমাখা দেহটি দেখেই যেন তার পৃথিবী থমকে গেল। সে দৌড়ে তুরের কাছে আসতে লাগলো, আর তুর তার নিভু নিভু চোখ দিয়ে দেখতে লাগলো তার স্বপ্নপুরুষ তার দিকেই ছুটে আসছে। রুদ্র তুরের কাছে এসে তুরের মাথাটা তার কোলে নিয়ে তুর তুর বলে ডাকতে লাগলো। তার মাথা কাজ করছে না। সে তুরের এই অবস্থা দেখে চিৎকার করে কান্না করতে লাগলো। এইদিকে তার সাথে তাল মিলিয়ে আকাশও কাঁদতে লাগলো। সে তার কান্না বৃষ্টি হয়ে ঝরাতে থাকলো। বৃষ্টির পানি আর তুরের রক্তে পুরো রাস্তায় মাখামাখি হয়ে লাল হয়ে গেল। আর রুদ্রের পাঞ্জাবিও তুরের রক্তে লাল হয়ে গেল। রুদ্র তো তুর তুর বলেই চিল্লাতে লাগলো। রাস্তার আশেপাশে কোনো দোকানপাট না থাকায় রুদ্রের চিৎকার কেউ শুনল না। এইদিকে বৃষ্টির জন্য এই দিকটাতে গাড়িও আসতে দেখা যাচ্ছে না। প্রকৃতি যেন আজ তুর রুদ্রের সাথে পৈশাচিক খেলায় মেতে উঠল। আর যেন প্রকৃতিও তাদের বিরুদ্ধে। রুদ্র কী করবে বুঝতে পারছে না। তার মাথা অলরেডি কাজ করা বন্ধ করে দিয়েছে। কথায় আছে না, বিপদে বুদ্ধি লোপ পায়, ঠিক তেমনই এই আকাশ, গাছ, বৃষ্টি, এই প্রকৃতি দেখতে লাগলো এক ব্যর্থ প্রেমিক কিভাবে তার প্রেমিকাকে হারানোর ভয়ে আকাশ পাতাল কাঁপিয়ে চিল্লাচ্ছে। রুদ্রের গালে হাত দিয়ে কাঁপা কাঁপা ঠোঁটে থেমে থেমে বলল, ভালোবাসি। স্বপ্ন পুরুষ আমায় আমায় কেন ভালোবাসলেন না? একটা বার জড়িয়ে ধরে বলবেন ভালোবাসি তোর। রুদ্র সাথে সাথে তুরকে শক্ত করে ঝাপটে ধরলো, একদম তার বুকের সাথে মিশিয়ে ধরে রাখলো। সে তুরকে কিছুতেই হারিয়ে যেতে দেবে না। কান্না করার জন্য তার মুখ দিয়ে ঠিক করে কথাও বের হলো না। তো রুদ্রের বুকে মাথা দিয়ে একটা হেঁচকি তুলে শান্তিতে চোখ বুজে রইল। এই চোখ আর কখনোই খুলবে না। জানল না সে তার স্বপ্নপুরুষ সত্যিই তাকে ভালোবেসে ফেলেছে। রুদ্র তুরকে বুকে জড়িয়ে ধরেই বলে উঠল, না না তোর, আমি তো তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। ভালোবাসি তোর, ভালোবাসার চেয়েও বেশি ভালোবাসি। আমাকে ছেড়ে যেও না, কিচ্ছু হবে না তোমার, তুমি ঠিক হয়ে যাবে। রুদ্র তার মতো বকবক করতেই থাকলো, কিন্তু তুর এসব কিছুই শুনল না। তুর তার স্বপ্নপুরুষের বুকে ঘুমিয়ে পড়েছে। এই ঘুম থেকে আর কখনোই জেগে উঠবে না। এটা যে অনন্তকালের ঘুম। আর কখনোই বলা হবে না ভালোবাসি। আর কখনোই সে অবহেলার শিকার হবে না। আর কখনোই ভালোবাসার কাঙাল হবে না। আর কারো বিরক্তির কারণও হবে না। অবশেষে রুদ্র তাকে বলেছে তাকে রুদ্র কতখানি ভালোবাসে, কিন্তু আফসোস সে কথা শোনার আগেই তুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আর তার আর শোনার ভাগ্য হলো না তার স্বপ্নপুরুষ তাকে কতটা ভালোবাসে, বড্ড বেশি ভালোবাসে। রুদ্রদূরের মাথাটা তার বুকের মাঝে চেপে ধরে, কান্না করতে করতে চিৎকার করে বলেই যাচ্ছে, ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি। সত্যি তোর, আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তোমার স্বপ্ন পুরুষ বড্ড বেশি ভালোবাসে তোমায়।
ভালোবাসার চেয়েও বেশি ভালোবাসে। কিন্তু আফসোস, রুদ্রের মুখে এই কথাগুলো শোনার আগেই তোর মৃত্যুর বুকে ঢলে পড়েছে সে। আর তার স্বপ্ন পুরুষের মুখ থেকে ভালোবাসার কথাটি শুনতে পায়নি। তুরের মাথা যখন রুদ্রের বুকের থেকে আস্তে আস্তে ঢলে পড়তে লাগলো, তখন রুদ্র তুরকে আরও জাপটে ধরে চিৎকার করতেই থাকলো। সে এখনও বুঝে উঠতে পারেনি তুর আর নেই। বৃষ্টি কমে আসলে আশেপাশে লোকজনের ভিড় জমতে থাকে। এদিকে রুদ্রের দেরি দেখে তার উপর এত বৃষ্টি হচ্ছিল, তাই মাহাতরা সবাই রুদ্রদের কাছে আসতে লাগলো। রুদ্র আর তুরকে অনেকবার কল করা হয়েছে, কিন্তু দুইজনের একজনও রিসিভ করেনি। তাই তারা চিন্তায় পড়ে গেল। তাই তারা চলে এলো আর এসেই দেখে রাস্তায় ভিড় জমেছে। তা দেখতেই তারা এগিয়ে গেল, আর এগিয়ে গিয়ে যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আদৃত তুরের এই অবস্থা দেখেই চিৎকার করে বসে পড়ল। রোজা হিয়াও তুরের এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে লাগলো। এদিকে মাহাত বলছে, রুদ্র তুরকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। এতক্ষণে রুদ্রের টনক নড়ল। আসলেই তো, তুরকে তো হসপিটালে নিতে হবে। না না, তার তুরের কিচ্ছু হবে না, কিচ্ছু না। মাহাদরা রুদ্রকে সরিয়ে তুরকে ধরতে যাবে, তখনই দেখলো তুরের শরীর পুরো ঠান্ডা হয়ে গিয়েছে। তাও তার বিশ্বাস হলো না, তাই সে চেক করে দেখে তুরের নিঃশ্বাস পড়ছে না। তখনই সে শান্ত আর নাইমের দিকে তাকালো। শান্ত আর নাইম মাহাদের চাহনি দিকে বুঝে গেল। তারাও এগিয়ে গিয়ে দেখে তুরের শ্বাস চলছে না। তাদের চোখ ছাপিয়ে চোখের জল আসতে চাইলো, কিন্তু তারা যদি দুর্বল হয়ে পড়ে তাহলে রুদ্রকে কে সামলাবে। এদিকে রুদ্র বলতে লাগলো তুরকে হসপিটালে নিয়ে যেতে, কিন্তু শান্ত তার কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাই তোর আর নেই। শান্তির কথা শুনে রুদ্র বলে, নেই মানে কি বলছিস? আমার তোরের কিচ্ছু হবে না, কিচ্ছু না। আমার তোর একদম ঠিক হয়ে যাবে, দেখবি। এখনই উঠে বলবে, ভালোবাসি স্বপ্নপুরুষ, বড্ড বেশি ভালোবাসি। এই কথা বলতে বলতে রুদ্র তুরের পাশে আবারও বসে পড়ে। তুরের দিকে তাকিয়ে বলে, এই তোর ওঠো না প্লিজ, একটিবার চোখ খুলো। ওরা যে মিথ্যে বলছে তা প্রমাণ করে দাও। এই তোর, তোমাকে আর কখনো আমি অবহেলা করব না। তোর প্লিজ ওঠো। ভালোবাসি 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 তোর। দেখো আমি বলতেছি, দেখো এখানে যারা আছে সবাই শুনতে পাচ্ছে আমি যে তোমায় ভালোবাসি কথাটা বলেছি। দেখো সবাই শুনছে। তুমি উঠো একবার, উঠো, বলো যে তুমি আমায় ভালোবাসো। বললাম তো আর কখনো তোমাকে কষ্ট দিব না। উঠো না, উঠো। তোর, তুমি তো আমার মুখে ভালোবাসি কথাটা শোনার জন্য কত পাগলামি করেছিলে, তাহলে এখন যখন আমি তোমাকে ভালোবাসি বলছি, তখন কেন রেসপন্স করছো না? কেন বলছো না তুমি আমাকে ভালোবাসো? কেন বলছো না? এই তোর ওঠো না, উঠো। বললাম তো আর কখনোই তোমায় কষ্ট দিব না। সবাই কেমন করে তাকিয়ে আছে তো, উঠো আর শুয়ে থেকো না, উঠো। তুর উঠছে না দেখে রুদ্র আবারও তুরের মাথা তার বুকে চেপে ধরে বলছে, তোর, এই তোর ওঠ না, দেখ না তোর রুদ্র তোকে কতটা ভালোবাসে। আর কি বলবি না আমাকে ভালোবাসিস? আমার যে বড্ড কষ্ট হচ্ছে। এই তোর একটিবার ওঠ। এই শোনা, দেখ না তোর রুদ্র তোর পাশেই আছে, ওঠ না আর চোখ বন্ধ করে রাখিস না। দেখ শোনা, তোর রুদ্র তোকে তোর বুকে জায়গা দিয়েছে, এবার তো ওঠ। ও বুঝেছি, আমার সাথে অভিমান করেছিস তাই না? ভালোবাসার গুণ লাগবে তো তাই না? তাহলে শোন, আমি তোকে অনেক ভালোবাসি, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ওঠ না, ওঠ। আর কত ঘুমাবি? ওঠ। এই তোর ওঠ। তারপর মাহাদের দিকে তাকিয়ে বলল, এ মাহাদ, তোর উঠছে না কেন? ওরে যে আমি কতটা ভালোবাসি আমি কি বলিনি? আমি তো বলেছি ওকে ভালোবাসি, আমি খুব বেশি ভালোবাসি। তাও ওই কেন উঠছে না? ওকে উঠতে বল না ভাই, আমার খুব কষ্ট হচ্ছে। তোর কি বল একটু চোখটা খুলতে, বল না ভাই। আমি তো তাকে অনেক ভালোবাসি, তাহলে যে শুনছে না কেন? কেন আমাকে এত কষ্ট দিচ্ছে? এই তোর ওঠ না তোর, এই তোর, আমি তোকে ডাকছি, শুনতে পারছিস না? তোর, এই তোর, ভালোবাসি 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 ভালোবাসি। তুরকে ঝাপটে ধরে সে বিড়বিড় করে বলতে লাগলো, ভালোবাসি ভালোবাসি। রুদ্র যেন বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছে। সে কিছুতেই মানতে পারছে না। শত চিল্লালেও তুর আর উঠবে না, তার ডাকে সাড়া দিবে না। রাস্তার সবাই দেখছে একটা ভালোবাসা না পাওয়া প্রেমিক কিভাবে তার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য কাঁদছে।
সবাই রুদ্রের এই আহাজারি দেখছে আর চোখের পানি ফেলছে। মাহাদরা রুদ্রকে তুর থেকে দূরে সরাতে চাইলেও রুদ্র তাদের কাউকেই তুরের কাছে ঘেঁষতে দিচ্ছে না। তুর যে আর বেঁচে নেই সে এটা মানতেই পারছে না। তার ভাবনা তুর তার সাথে অভিমান করেছে, রুদ্র তাকে ভালোবাসি কথাটা বললেই তুর উঠে যাবে। এইসব ভেবেই রুদ্র চিৎকার করে খালি বলছে সে তুরকে ভালোবাসে। মাহাদরা কি করবে ভেবে পাচ্ছে না। এদিকে আদ্রি, হিয়া, রোজাকে সামলানো যাচ্ছে না, আর এদিকে রুদ্রকে। আদ্রিরা তুরের লাশের পাশে বসে চিৎকার করে কাঁদছে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। আজ থেকে তো তুর আর রুদ্রের ভালোবাসার দিন শুরু হতো, তাদের আনন্দের দিন শুরু হওয়ার কথা ছিল, তাহলে এটা কি হয়ে গেল? ইতিমধ্যে তুরের বাবা মাও এখানে এসে পড়েছে। নাইম রোজার কাছ থেকে তুরের মায়ের ফোন নাম্বার নিয়ে তাকে কল করে জানানো হলো। তুরের মা তুরের এই অবস্থা দেখেই যেন তিনি সেন্সলেস হয়ে পড়েন। কাকে ছেড়ে কাকে সামলাবে? সবাইকে সামলানোর দায় হয়ে পড়েছে। রুদ্রকে তো কিছুতেই সামলানো যাচ্ছে না। সব কিছু কেমন শ্বাসরুদ্ধকর অবস্থা হয়ে গেল। রুদ্র তো কিছুতেই তুরের কাছে কাউকে ঘেঁষতেই দিচ্ছে না। অবশেষে অনেক কষ্টে মাহা, শান্ত, নাইম মিলে রুদ্রকে সরিয়ে তুরকে তার বাসায় নিয়ে আসলো। তুরকে তাদের বাসার কাছেই দাফন করা হলো। দাফনের সময়ও রুদ্রকে কিছুতেই সামলানো যাচ্ছিল না। সে কিছুতেই তুরকে কোথাও যেতে দিবে না। তুর কেন তাকে ছেড়ে যাবে? কেন তাকে একা করে দিয়ে গেল? তাকে তো ভালোবাসে, পাশে থাকার কথা ছিল, তাহলে সে কেন রুদ্রকে ছেড়ে চলে গেল? সে তুরকে কষ্ট দিয়েছে বলে তুরও তাকে কষ্ট দিল? সে তো দূরের থেকে সারা জীবনের জন্য দূরে যায়নি, তাহলে কেন তুর তার থেকে সারা জীবনের জন্য দূরে চলে গেল? মাহাদ যখন এসে বলল তুরের লাশ দাফন করতে হবে, তখন রুদ্র মাহাদের গায়ে হাত তুলতে গিয়েছিল। কেন তার তুরকে লাশ বলল? মাহাদ কি জানে না তুর আছে? তুরের কিচ্ছু হয়নি, তাহলে কেন তুরকে দূরে করে দিতে চায়? রুদ্র যেন কেমন পাগলের মতো হয়ে গেল। এইদিকে তুরের মা তো অসুস্থ হয়ে পড়েছেন, অন্যদিকে তুরের বাবাকেও সামলানো যাচ্ছিল না। আদ্রি, রোজা, হিয়ার কান্না দেখে কে? ওরাও কাঁদতে কাঁদতে নিজেদের বেহাল অবস্থা করে রেখেছে। কেউই মানতে পারছে না। মাহাদ, নাইম, শান্ত কেঁদেছে, তবে রুদ্রের অগোচরে, কারণ তারা ভেঙে পড়লে রুদ্রকে সামলাবে কে? রুদ্রের বাবা মাও এসেছেন, তারা এসেও রুদ্রকে সামলাতে পারছিলেন না। অনেক কষ্ট করে রুদ্রকে দূরের থেকে সরিয়ে তারপর তাকে দফন করা হয়। দাফন শেষে কেউই রুদ্রকে তুরের কবরের কাছ থেকে আনতে পারেনি। রুদ্র তুরের কবরের পাশে ঠায় দাঁড়িয়ে রইল, তাই কেউ আর চেষ্টা করেনি। থাকুক না, এতে যদি রুদ্রের কষ্ট কিছুটা লাঘব হয় তাতে মন্দ কি? সবাই যাওয়ার পর রুদ্র তুরের কবরের কাছে বসে পড়ল। সে বিড়বিড় করে বলছে, এই তোর, এটা তো কথা ছিল না। আজকের এই দিনটা তো অনেক সুন্দর হওয়ার কথা ছিল। তোমাকে তো সারা জীবনের জন্য আমার পাশে চেয়েছিলাম আমি, কিন্তু আমাকে ছেড়ে কেন এত দূরে চলে গেছো? আমার দমটা বন্ধ হয়ে আসছে। প্লিজ তোর ফিরে এসো, একটা বার ফিরে এসো। এসে বলো স্বপ্নপুরুষ ভালোবাসি, বিলিভ মি, আমি তোমাকে আর ফিরিয়ে দেব না। ভালোবেসে আগলে রাখবো, আর কখনো অবহেলা করব না। তোমাকে আমি যত কষ্ট দিয়েছি তার বিনিময়ে যা ইচ্ছে শাস্তি আমাকে দাও, তবুও ফিরে আসো। আমার অবহেলার এত বড় শাস্তি কেন দিলে? আমি তো তোমার ভালোবাসা গ্রহণ করতে এসেছিলাম, তাহলে কেন আমার থেকে এত দূরে চলে গেলে? তুমি যাতে আমার থেকে দূরে না যাও তার ব্যবস্থাই তো করতে এসেছিলাম, তাহলে কেন সারা জীবনের জন্য দূরে চলে গেলে? কেন আমার শাস্তির আমৃত্যু দিয়ে গেলে? আমারই দোষ, সব আমার দোষ। আমি যদি তোমাকে সেখানে না ডাকতাম তাহলে তোমাকে হারাতাম না। তোর একটা বারের জন্য ফিরে আসো। আমার তো দমটা বন্ধ হয়ে আসছে, আমি আর সহ্য করতে পারছি না। দেখো না, আমি তো তোমায় খুব ভালোবাসি। ফিরে আসো না তোর, একবার ফিরে আসো। তোমার রুদ্ধ তোমাকে অনেক ভালোবাসে। রুদ্র তার ভেজা চোখ মুছে নাক টেনে আরও বলা শুরু করলো, এই তোর, আয় না, একটা বার আয়। আমি আর পারছি না। একটা বার বল ভালোবাসি স্বপ্নপুরুষ, একটা বারের জন্য ফিরে আয়। আমি আর তোকে হারিয়ে যেতে দিব না, শুধু একটা বার আয়। ভালোবাসি তো, বললাম তো ভালোবাসি। এইভাবে অভিমান করে হারিয়ে গেলি কেন? কেন একটা বারের জন্য শুনে গেলি না যে
আমি কতখানি ভালোবাসি তোকে। কেন সে সুযোগটাও দিলি না? আজ তো তোকে সারপ্রাইজ দিব বলেছিলাম, কিন্তু তুই আমাকে সারপ্রাইজ করে চলে গেলি। আমার আনন্দ, আমার সব হাসি সব কেড়ে নিলি। আজকে আমার জন্মদিন ছিল নূর, আজকে আমার জন্মদিন ছিল। এই বিশেষ দিন, এই আনন্দের দিনকে কেন অভিশপ্ত হয়ে গেল? তুই না বলেছিলি আমি যদি তোকে ভালোবাসি তাহলে তুই সারা জীবন আমার পাশে থাকার চুক্তিবদ্ধ হবি। তাহলে কেন কথা রাখলি না? কেন এমনটা হলো? এমনটা না হলেও তো পারতো। তারপর অনেকক্ষণ থেমে থেকে রুদ্ধ বলল, তুমি কি বলতে পারো আমি যাকে ভালোবাসি সেই কেন আমাকে কষ্ট দিয়ে দূরে চলে যায়? জানো তো, সাবিয়াকে হারিয়ে এতটা কষ্ট পাইনি যতটা তোমাকে হারিয়ে কষ্ট পাচ্ছি। হয়তো তোমাকে বেশি অবহেলা করে ফেলেছি, যার ধরুন তোমাকে হারিয়ে পুড়ছি আমি। মারাত্মক যন্ত্রণা হচ্ছে ঠিক এই বুকের বাপাসটাই, যেখানটায় শেষ মুহূর্তে তোমাকে আগলে ধরে রেখেছিলাম, ঠিক সেখানটাই। প্লিজ ফিরে এসো না। প্লিজ ফিরে আসো না, প্লিজ প্লিজ। তুরের কবরের মাটির উপর হাত বুলিয়ে বলা শুরু করলো, আমি বুঝি তোমার একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? আচ্ছা আমি তো তোমার লাইফে আসিনি, তোমাকে ভালোবাসতেও চাইনি। তুমিই তো জোর করেছিলে তোমায় মায়ে ফেলতে, তোমাকে ভালোবাসতে। তাহলে যখন আমি তোমাকে ভালোবাসতে গিয়েছি তখন কেন তুমি দূরে চলে গেলে? বলো কেন গেলে? তোমার স্বপ্নপুরুষ যে তোমাকে ভালোবাসে সেটা জেনে গেলে না কেন? কেন নিজের মনের ভিতরে এত কষ্ট রেখে চলে গেলে? আমি ভালোবাসা হারানোর ভয়ে ভালোবাসতে চাইনি, যে দ্বিতীয়বারের মতো নিজেকে সুযোগ দিলাম, ভালোবাসতে গেলাম, ঠিক তখনই আমি তোমাকে হারিয়ে ফেললাম। কেন আমার সাথে এমনটা হয়? আমার ভালোবাসাতে কি কোনো অন্যায় ছিল? আমি তো বেশি কিছু চাইনি, শুধু চেয়েছি তোমায় ভালোবেসে ভালো থাকতে। তাহলে আল্লাহ কেন তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিল? আমার মনে কেন তোমাকে নিয়ে ভালোবাসার অনুভূতি জাগালো? জানো তো, তোমার মা বাবাকে কিছুতেই সামলানো যাচ্ছে না। একমাত্র মেয়ে বলে কথা, কিভাবে তারা নিজেদের মানাবে? আমার জন্য এইসব হলো। আমি তাদের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? তাদের কাছে তো আমি অপরাধী হয়ে গেলাম। এই একবার ফিরে এসো। একবার ফিরে এসো, তারপর দেখো আমার ভালোবাসা দিয়ে কত সুন্দর করে সংসার বাঁধি। আচ্ছা তুমি তো চেয়েছিলে আমাকে বিয়ে করতে, আমি বললাম তো তোমাকেই বিয়ে করব, আর কাউকে বিয়ে করব না। ফিরে এসো, এই রুদ্ধ শুধু তোমার জন্য অপেক্ষা করছে। তুমি আসলেই আমরা বিয়ে করে নিব, ঠিক আছে? তাড়াতাড়ি আসো। আমার তোরের কিচ্ছু হয়নি, কিচ্ছু না। আসবে তার রুদ্রের কাছে, ঠিক ফিরে আসবে। সে তার রুদ্রকে কিছুতেই কষ্ট পেতে দেবে না, ঠিক আসবে, রুদ্রের কাছে আসবেই। তার অভিমান ভাঙলেই আসবে সে আসবে। রুদ্ধ এইরকম বিড়বিড় করতেই থাকলো। আবার একসময় বলতে লাগলো, তোমার কথাই সত্যি করে ছেড়ে দিলে তুমি তো বলেছিলে আমি তোমাকে এখন অবহেলা করছি। একটা সময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি ছটফট করব, সে কথাই সত্যি হলো। দেখো তোমার রুদ্ধ তোমারই ভালোবাসা পাওয়ার জন্য কতই না হাহাকার করে, তোমাকে কতই না মিস করে। এই রুদ্ধকে যদি তুমি একটা বার দেখতা তাহলে হয়তো কখনোই আমার উপর কোনো অভিযোগ আনতে পারতে না। আমি তোমার ভালোবাসা বুঝলাম, তবে বড্ড দেরি করে ফেলেছি আমি। তোমাকে হারিয়ে তোমার অভাবটা বুঝলাম। তোমাকে ভালোবেসে আমি ভালোবাসার ব্যাধিতে আক্রান্ত হয়েছি। তোমার ভালোবাসার ব্যাধি আমার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিলে। এই রাগী পুরুষটাকে তুমি এক উন্মাদ প্রেমিক পুরুষ বানিয়ে ছাড়লে, যা আমি খুনাক্ষরেও টের পাইনি। আর যখন টের পেয়েছি তখন অনেক দেরি হয়ে গিয়েছে। তোমাকে হারিয়ে এখন আমি তোমার শূন্যতা উপলব্ধি করছি। এইরকম একবার এক এক রকম বকবক করতেই থাকে। একবার তুরকে তুমি করে সম্বোধন করে, আর একবার তুই করে সম্বোধন করে। তুরের প্রতি তার যেন অভিযোগের শেষ নেই। একবার বলে তুর আছে, সে ফিরে আসবে,
আবার বলে তুর তাকে রেখে কেন হারিয়ে গেল। এইরকমই বিড়বিড় করতে করতে এক পর্যায়ে সে দেখলো তুর তার পাশে এসে বসেছে আর মিটমিটিয়ে হাসছে। রুদ্র তুরের দিকে তাকিয়েই রইল। রুদ্ধ দেখলো তুর তাকে বলছে, কি রুদ্র, আমার জন্য আপনার মন পড়ছে? বলেছিলাম না আমি হারিয়ে গেলে বুঝবেন, আমাকে খুঁজবেন, কিন্তু লাভ হবে না। খুব তো বলেছিলেন আমাকে ছাড়া ভালো থাকবেন, তাহলে এখন এত কষ্ট পাচ্ছেন কেন? রুদ্ধ বলল, তোর তুমি ঠিক ছিলে, আমি ভুল ছিলাম। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। এইবার ফিরে এসো। তুর সে কথার জবাব না দিয়ে বলল, রুদ্র, ভালোবাসি আপনাকে। আপনি শুধুমাত্র আমার, আর কারো নয়। রুদ্র, একান্তই তুরের। ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি স্বপ্ন পুরুষ। তারপর সে হাওয়ায় মিলিয়ে গেল আর রুদ্ধ তুরকে ডাকতেই থাকলো আর চিৎকার করে বলতে লাগলো, যেও না তোর, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি তোর। তোর আমাকে রেখে যেও না। এই রুদ্ধ শুধু তোমার, আর কারণ নয়। ফিরে এসো তোর, তোর। তুরকে ডাকতে ডাকতেই ধরপড়িয়ে উঠে বসলো। কাঁদতে কাঁদতে হঠাৎ যখন রুদ্ধের চোখ লেগে যায় তখনই সে তুরকে দেখে। তুরকে নিয়ে যে সে স্বপ্ন দেখছিল এইটা আর বুঝতে বাকি নেই। রুদ্ধ এখনও তুরের কবরের পাশেই বসে আছে। চারিদিকে ফজরের আজান দিচ্ছে। রুদ্ধ উঠে গিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। তারপর আবারও তুরের কবরের কাছে এসে কবর জিয়ারত করলো। সাথে ছিল রুদ্ধের বন্ধুরা আর রুদ্ধের বাবা। তুরের বাবা আসতে পারেননি, তিনি মেয়ের শোকে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। সবাই কবর জিয়ারত করে চলে গেল। রুদ্ধকে নিতে চেয়েছিল। রুদ্ধ বলল, তোমরা যাও, আমি আসছি। তাই সবাই চলে গেল। সবাই যাওয়ার পর রুদ্ধ অনেকক্ষণ তুরের কবরের দিকে পলকহীন তাকিয়ে রইল। তারপর সে বলে উঠল, জানো তোর, আমার একটা আফসোস থেকে যাবে সারা জীবন। সেটা হলো তুমি একবারও দেখে গেলে না তোমার রুদ্ধ তোমাকে কতটা ভালোবাসে। তুমি জেনে গেলে না তুমি বিহনে এই রুদ্ধ কতটা না পড়ছে। আমাদের ভালোবাসাটা কেমন যেন অবহেলায় অবহেলায় কেটে গেল। তোমাকে আমি অবহেলা দিলাম, সে শাস্তি তুমি আমাকে সারা জীবনের জন্য দিয়ে গেলে। আমি কিভাবে তোমায় ভুলে থাকবো? তুমি ভালোবাসার বিনিময়ে আমার কাছ থেকে অবহেলা পেলে। আর দেখো, যে সময়টাতে আমি তোমার ভালোবাসা উপলব্ধি করেছি সে সময়টাতে তুমি হারিয়ে গেলে। তুমি আমার জন্য অপেক্ষা করো তোর, পরে দেখা হবে, তখন তোমায় আর অবহেলা করব না। এই অবহেলার জন্যই আমি তোমায় হারিয়েছি, আর অবহেলা করব না তোমায়। ভালোবাসার বিনিময়ে শুধু ভালোবাসাই দেব, অবহেলা নয়। তারপর রুদ্ধ হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে পড়ল। এই রুদ্ধ তোমাকে বড্ড ভালোবাসে নূর। এই রুদ্ধ একান্তই তোমার, আর কারো নয়। আর সারাটা জীবন তোমারই থাকবে। আমি আজ এই মুহূর্তে তোমাকে কথা দিলাম তোর, আমি আমার জীবনে অন্য কোনো নারীকে আসতে দেব না। তুমি ছাড়া এই রুদ্ধের জীবনে অন্য কোনো নারী প্রবেশ নিষিদ্ধ। আমি কখনোই বিয়ে করব না। সারাটা জীবন তোমার স্মৃতি আঁকড়ে ধরে বাঁচবো। এই জীবনে তো তোমাকে পাওয়া হলো না, পরে আমার জন্য অপেক্ষা করিও। সেখানে আর তোমাকে অবহেলা করব না, শুধুই ভালোবাসবো। ভালোবাসি তোর, ভালোবাসার চেয়ে অনেক বেশি ভালোবাসি। আর সারাটা জীবন শুধু তোমাকেই ভালোবেসে যাব, আমার স্বপ্ন নারী। আসলে থাকে না কিছু কিছু ভালোবাসা অবহেলাতে কেটে যায়। একজন ভালোবেসে মরিয়া হয়ে যায় আর অপরজন ভালোবাসার কদরও করে না, তারপর হারিয়ে ফেলে তারা সে মানুষটার মূল্য বুঝে। এটাও সেই ধাঁচের গল্প। এখানে প্রথমে একজন ভালোবেসে মরিয়া হয়ে ওঠে, কিন্তু অপরজন বোঝে না। আর যখন সে মানুষটা হারিয়ে যায় ঠিক তখনই সে মানুষটার অভাব অনুভূত হয়। কিন্তু তখন হাজারো আফসোস করেও লাভ হয় না। আসলেই মানুষ থাকতে কদর করে না, আর হারিয়ে গেলে আফসোসের সীমা থাকে না। এই ক্ষুদ্র জীবনে প্রিয় মানুষটাকে অবহেলাতে নয়, ভালোবাসাতে রাগিয়ে তুলুন, না হলে তাকে হারিয়ে হাহাকারের সীমা থাকবে না। প্রিয় মানুষটাকে সবসময় আগলে রাখুন, তাকে ব্যস্ততা না দেখিয়ে সময় দিন। ভালোবাসার মানুষের কাছে তো বেশি কিছু চাওয়ার থাকে না, শুধু একটু সময়, যত্ন আর ভালোবাসা, এইটুকুই তো। তাদের এতটাই ভালোবেসে যত্ন করে আগলে রাখুন যাতে কখনোই
তারা আপনার উপর অভিযোগ না আনতে পারে। ব্যস্ততা সবারই থাকে, ব্যস্ততার অজুহাত না দেখিয়ে ভালোবাসার মানুষটাকে সময় দিন, ভালোবাসুন, ভালো রাখুন। এই ক্ষুদ্র জীবনে কখন কোন মানুষটা হারিয়ে যায় তা তো বলা যায় না। তাকে হারিয়ে নিজেই না হারিয়ে যান, তখন কিন্তু হাজারো আফসোস করলেও তাকে ফিরে পাওয়া যাবে না। তাই সময় থাকতেই ভালোবাসার মানুষটার কদর করতে শিখুন। তাকে হারিয়ে না খুঁজে থাকতেই তার কদর করুন। হ্যালো বন্ধুরা, আমি তোমাতে আসক্ত চ্যানেলের অতসী বলছি। তো গল্পটা কেমন লাগলো আমাকে জানাবেন। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর গল্পটা কেমন হলো আমাদের জানাবেন। এটা বাস্তবতা নিয়ে কিছুটা লেখা হয়েছে, এটা বাস্তবতার সঙ্গে মিল রেখেই গল্পটাকে তৈরি করা হয়েছে। গল্পটা কেমন হলো জানাবেন সবাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।